হানা নামের খুবই সুন্দরী একটি মেয়ে, যে কিনা হঠাৎ করেই একদিন ইয়েন নামের এক ব্যক্তিকে বাঁচিয়েছিল। আর সে ছিল শহরের সবচাইতে বড় কোটিপতি সিইও। তবে সেদিনই অপ্রত্যাশিতভাবে হানা এবং ইয়েন একে অপরের সাথে রাত কাটিয়ে ফেলে। তবে ইয়েন অচেতন অবস্থায় থাকার ফলে হানার কথা পরবর্তীতে ভুলে যায়। আর এভাবে কেটে যায় প্রায় 6টি বছর। তবে একদিন ইয়েনের মনে পড়ে যায় যে সে একদিন একটি মেয়ের সাথে রাত কাটিয়েছিল, আর পরবর্তীতে সে তার কোনো খোঁজই নেয়নি। তাই অনুতপ্ত হয়ে ইয়েন যখন সেই মেয়ের সন্ধান নেয়, তখন হানার বোন মোনা ইয়েন কোটিপতি হওয়ার লোভে পড়ে সে তাকে জানায় যে সেই ছিল সেদিনের সেই মেয়েটি যার সাথে ইয়েন রাত কাটিয়েছে। এমনকি সে নিজের বাচ্চাদেরকে ইয়েনের বাচ্চা বলেও দাবি করে। ফলে ইয়েন তার কথায় বিশ্বাস করে তাকেই বিয়ে করে নেয়। অন্যদিকে হানার বাচ্চারা পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়, যাদের বাবা ছিলেন ইয়েন। তবে পরবর্তীতে তাদের সঙ্গে কি হয়েছিল, ইয়েন কি শেষ পর্যন্ত তার সেই ভালোবাসার মেয়েটিকে চিনতে পেরেছিল, নাকি এখানেই শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় গল্পের নায়িকা হানা আর ইয়েনের হোটেল রুমে কিছু একান্ত মুহূর্ত। এরপরে সিন শিফট হয়ে দেখানো হয় 6 বছর পরের দৃশ্য। ইয়েনের অ্যাসিস্ট্যান্ট চেং তাকে বলছে সে রাতের মেয়েটি প্রেগনেন্ট ছিল স্যার, বাচ্চার বয়স এতদিনে 5 বছর হয়ে গেছে। তারা পাশেই থাকে। ইয়েন বলে গাড়ি রেডি করো, আমি এখনই সেখানে যাব। এরপরে দেখানো হয় হানাকে তার ছেলে থিও আর মেয়ে লুনা প্রশ্ন করছে, মা আজকে না আমাদের বাবার সাথে দেখা করানোর কথা। হানা তখন একজন সেলিব্রিটির পোস্টার দেখিয়ে বলে এটাই তোমাদের বাবা। থিও বলে মা ডে ড্রিমিং বন্ধ করো, তুমি শুধু চেহারাই দেখো। হানা বলে তাতে দোষের কি, আমি তোমাদের জন্য একজন হ্যান্ডসাম বাবা খুঁজব। তখনই হানার মা এসে বলে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছ, লজ্জা করে না? তোমাকে যদি কোনো পঙ্গু লোকও বিয়ে করতে চায় তাতেও আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আর তুমি ফিরে এসেছো কেন এখানে? হানা বলে মা আমি এখানে 1000 ইউয়ান রেখে গিয়েছিলাম। থিও আর লুনার স্কুল টিউশনের জন্য আমার টাকাটা দরকার। হানার মা বলে আমি তো সেগুলো খরচ করে ফেলেছি। তখনই হানার সৎবোন মোনা আর তার ছেলে ভিন্স সেখানে আসে। হানা জিজ্ঞেস করে তোমার এক্স হাজবেন্ডকে আবার টাকা চেয়েছে, এখানে চলে আসলে যে? মোনা বলে মা আমার হাজবেন্ড বাড়িটা বিক্রি করে দিয়েছে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তাদের মা বলে সমস্যা নেই, তুমি আমার সাথে থাকবে, আমার কাছে টাকা আছে। ভিন্স তখন একটা বক্স নিয়ে খেলছিল। তার হাতে বক্সটি দেখে হানা বলে রেখে দাও, এটা ওদের বাবার শেষ স্মৃতি। মোনা বলে এই ইউজলেস জেট পেন্ডেন্ট দিয়ে তুমি কি করবে? ওই লোকের কথা ভুলে যাও মা, যার সাথে তোমার পরিচয় করে দিয়েছে তার কথা ভাবো। যদিও সে তোমার থেকে 10 বছরে বড়, কিন্তু তার বাড়ি গাড়ি সবই আছে। থিও বলে ওই বুড়ো যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তুমিই বিয়ে করে নাও আন্টি। মোনা বলে বড়দের মধ্যে কথা বলতে হয় না থিও। হানার মা বলে অনেক হয়েছে, গ্রোসারি কিনতে চাও, ফিরে এসে রান্না করতে হবে। তারা তখন সেখান থেকে চলে গেলে হানার মা অনেক টাকা বের করে মোনাকে দেয় আর বলে ইচ্ছে মতন সেখান থেকে খরচ করতে। মোনা বলে তুমি এত টাকা কোথায় পেয়েছ? মা বলে হানা দিয়েছিল। মোনা বলে কিন্তু এগুলো তো সে তার বাচ্চাদের স্কুলের টিউশন ফি দেওয়ার জন্য, এখন যদি সে সেটা ফেরত চায়? মা বলে চাইলে বলবো আমার কাছে কোনো টাকা নেই, আর তাছাড়া সে আমার বায়োলজিক্যাল মেয়ে না, তার বাচ্চারা স্কুলে গেল কিনা সেটা তো আমার দেখার বিষয় না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলে মোনা দরজা খুলে দেখতে পায় ইয়েন দাঁড়িয়ে আছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে উনি ইয়েন লু, লু কোম্পানির সিইও। মোনা বলে সেই লু কোম্পানি যার নেটওয়ার্থ বিলিয়নে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, আমরা এখানে একজন মেয়েকে খুঁজতে এসেছি যার সাথে বস 6 বছর আগে হোটেলে ছিল। মোনা বুঝতে পারে তারা হানার কথাই বলছে, তাই সে বলে আমি সেই মেয়ে, আর এটা আমাদের ছেলে ভিন্স। ইয়েন বলে রুম নম্বর কত ছিল সেই হোটেলের? মোনা বলে অনেকদিন আগের কথা, আমার সঠিক মনে নেই। ইয়েন জবাব না পেয়ে চলে যেতে গেলেই মোনা সেই জেট পেন্ডেন্টে দেখিয়ে বলে এটাই তুমি রেখে গিয়েছিলে আমাদের জন্য। সেটা দেখে ইয়েন তার কথা বিশ্বাস করে আর বাইরে এসে অ্যাসিস্ট্যান্টকে বলে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। এরপর ইয়েন বাইরে এলে একটা চোর এসে ইয়েনের ফোন ছিনিয়ে নিয়ে যায়। হানা তাকে মেরে ফোন ইয়েনকে ফেরত চায়। চোরটা আবারও ফিরে হানাকে আঘাত করার চেষ্টা করলে ইয়েন তাকে বাঁচিয়ে নেয়। এরপর হানাকে বলে মিস আপনার ফোন নম্বরটা দিন, আমি উপকারের পাওনা দিয়ে দেব। থিও তখন বলে এই আঙ্কেল মাকে ইমপ্রেস করার জন্য সে পুরনো পদ্ধতি ব্যবহার করছে। থিও বলে মা হ্যান্ডসাম ছেলে দেখলে সেখান থেকে যেতে পারে না। লুনা বলে তাহলে কি ওনাকে আমাদের বাবা ডাকা উচিত? হানা তাড়াতাড়ি বাচ্চা দুটোর মুখ বন্ধ করে বলে আমি শুধু হেল্প করেছি, ধন্যবাদ দিতে হবে না। তারপর সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় মোনা আর ভিন্সকে ইয়েনের বাড়িতে আনা হয়েছে। মোনা বাড়িটা দেখেই বলে ভবিষ্যতে এই সবকিছু আমার আর ভিন্সের হবে। মেয়েট তাকে নিজের রুমে দেখিয়ে দিয়ে বলে এটা স্যার আপনার জন্য ঠিক করে দিতে বলেছে। মোনা বলে তাহলে ইয়েন লু কোথায় থাকে? মেয়েট বলে সে তার নিজের রুমে থাকে। রাতে ইয়েন বাড়িতে ফিরে দেখে মোনা তার রুমে সেজে গুজে আছে। মোনাকে দেখে সে রেগে তার রুম থেকে বের করে দিতে বলে আমাকে শুধু বাচ্চার জন্য নিয়ে এসেছে, আর কখনোই আমার রুমে আসবে না। সিন শিফট চলে দেখানো হয় হানা রেডি হয়ে অফিসে ইন্টারভিউর জন্য যায়, কিন্তু সেখানকার এমপ্লয়ি বলে তোমার তো কলেজ গ্রাজুয়েশন নেই, আবার দুটো বাচ্চা নিয়ে এখানে এসেছো। থিও বলে
মিস ইন্টারভিউয়ার, আমরা অনেক ওয়েল বিহেভড, আমার মাকে একদম বিরক্ত করবে না। হানা বলে, আমি অনেক হার্ডওয়ার্ক করব, কিন্তু অফিসে এমপ্লয় বলে, তুমি কি ব্লাইন্ড? লো গ্রুপের ক্লিনিং স্টাফদেরও কলেজ ডিগ্রি আছে, আমাদের সময় নষ্ট না করে যাও এখান থেকে। হানা মন খারাপ করে সেখান থেকে চলে যাওয়ার সময় দেখতে পায় সেখানে বডিগার্ড হিসেবে নিয়োগ চলছে। হানা বলে, এই যুগে এসেও এমন কথা কিভাবে বলতে পারেন? এখন মেয়েরাও সবকিছুই করতে পারে যা একটা ছেলে পারে, আর আপনি নিজেও তো একজন মেয়ে। ইয়ান তখন সেখানে এসে বলে, খুব ভালো বলেছ ম্যানেজার ফাং, তুমি নিজেই একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ছোট করে কথা বলতে পারো কি করে? ম্যানেজার ফান বলে, কিন্তু স্যার আপনার সিকিউরিটি আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, উনি একজন ফিমেল হয়ে বডিগার্ড কিভাবে হতে পারেন? ইয়েন বলে, তার অ্যাবিলিটি আমি অনেকদিন দেখেছি, তাই কাগজপত্র রেডি করো, আজকে থেকেই ওর জয়নিং। হানা বলে, ম্যানেজার ফাং যেহেতু বিশ্বাস করছে না, আমি আমার যোগ্যতা প্রমাণ করব। এরপর হানা সেখান থেকে সবথেকে স্ট্রং লোকের সাথে বক্সিং করে। জিতে যাওয়ার পর ইয়েন বলে, তুমি সত্যি অনেক স্ট্রং। হানা খুশি হয়ে তার বাচ্চাদের জড়িয়ে ধরে বলে, আমি সত্যি একটা জব পেয়ে গেছি। পরবর্তী সিনে দেখানো হয় হানা তার বাচ্চাদের স্কুলে রাখতে গেছে। সেখানে ইয়েন ও ভিন্সকে রাখতে গিয়েছিল। তাকে দেখে লুনা বলে, মা, ভিন্সের সাথে আঙ্কেল লু কি করছে? হানা বলে, তুমি ভুল দেখেছ, উনি এখানে কি করবেন? ইয়েন বলে, আমার ব্যাপারে কথা হচ্ছিল বুঝি। হানা বলে, আপনি এখন কি করছেন? ইয়েন বলে, আমিও বাচ্চাকে স্কুলে রাখতে এসেছি। হানা বলে, আপনি ম্যারিড, আবার বাচ্চাও আছে? ইয়েন বলে, আজকে তোমার অফিসের প্রথম দিন আর তুমি অলরেডি 30 মিনিট লেট। হানা বলে, আমাকে কি 4টার আগেই ছুটি দিতে পারবেন? বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসবো। ইয়েন বলে, প্রথম দিনেই অফ চাইছ? অ্যাসিস্ট্যান্ট চেয়ে ওদেরকে নিয়ে আসবে। হানা মনে মনে বলে, মিস্টার লু এত ভালো কেন? অফিসে কাজ করার সময় একটা বই ইয়েনের উপরে পড়তে গেলেই হানা ধরে ফেলে। তখন তারা একটু কাছাকাছি চলে আসে। ইয়েন ভাবে, ওর পারফিউম এত চেনা মনে হচ্ছে কেন? কিছু জিজ্ঞেস করার আগেই লুনা আর থিও সেখানে আসে। লুনা বলে, মা ভিন্সের সাথে দেখা করতে গেছে, ওর নতুন বাবা নাকি অনেক ভালো আর বড় লোক। এটা বলার সময় তার অ্যালার্জি দেখা যায়। হানা জিজ্ঞেস করে, কিছু খেয়েছিলেন নাকি ওদের? অ্যাসিস্ট্যান্ট বলে, আসার সময় ওদের আলমন্ড কেক খাইয়েছিলাম। হানা বলে, ওর আলমন্ডে অ্যালার্জি আছে, এখনই হসপিটালে নিতে হবে। ইয়েন তখন একটা মেডিসিন দিয়ে বলে, আমারও আলমন্ডে অ্যালার্জি আছে। অ্যাসিস্ট্যান্ট চেং বলে, স্যারদের তো বংশগত অ্যালার্জি এটা। এরপর দেখানো হয় মোনা ইয়েনের অফিসে এসে দেখে সেখানে হানা বডিগার্ড হিসেবে কাজ করে। আসল সত্যটা প্রকাশ হওয়ার ভয়ে সেখান থেকে চলে যেতে গেলেই হানা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মোনা বলে, আমার একটা ওয়েলদি ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সে আমাকে খুব ভালোবাসে, সুযোগ হলে তার সাথে পরিচয় করিয়ে দিব। সেখানে ইয়েনকে আসতে দেখে মোনা তাড়াতাড়ি চলে যায়। বাড়িতে এসে ইয়েন দেখে ভিন্স তাদের মেয়েদের পিঠে করে খেলছিল। এটা দেখেই ভিন্সকে বকা দিয়ে বলে, উনি আমাদের বাড়িতে অনেকদিন থেকেই কাজ করছেন, বড়দের সাথে এমন ব্যবহার কে করে? মোনা বলে, ও ছোট মানুষ, ইচ্ছে করে এসব করেনি। আর ভিন্স, তোমার না আজকে হবি ক্লাস ছিল, তুমি যে আলমন্ড ক্যান্ডি বানিয়েছিলে সেটা বাবাকে দাও। মেইট বলে, ওনার আলমন্ডে অ্যালার্জি আছে। তখন ভিন্স ক্যান্ডি খেয়ে বলে, আমার এগুলো খুবই পছন্দ। মেইট বলে, এটা তো বংশগত, ভিন্সের কি অ্যালার্জি নেই? মোনা বলে, ও হয়তো আমার মতো হয়েছে। আমি শুনলাম তুমি নাকি ফিমেল বডিগার্ড হায়ার করেছো, একজন মেয়ে তোমাকে কি সুরক্ষা দিবে? ইয়ান বলে, তোমাকে এখন ভিন্সের পড়াশোনার জন্য নিয়ে আসা হচ্ছে, আমার পার্সোনাল ম্যাটার থেকে দূরে থাকো। নেক্সট সিনে দেখানো হয় হানা একজন ছেলেকে টাকা দিচ্ছে আর তাকে জিজ্ঞেস করে, তোমার বোন এখন কেমন আছে? ছেলেটি বলে, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ইয়েন তখন সেখানে এসে বলে, এটাই তাহলে হাজব্যান্ড? হানা বলে, আমার পার্সোনাল ম্যাটার আপনাকে বলতে চাচ্ছি না। ইয়েন বলে, ঠিক আছে, তবে এটা মনে রেখো, এভাবে তাকে সব টাকা দেওয়াটা ঠিক না, তোমার 2টা বাচ্চা আছে। হানা বলে, আমি তার কাছে ঋণী। এরপর হানা তার মায়ের বাসায় যায় মোনার সাথে দেখা করতে। মোনা তাকে বলে, আমার অনেক অনেক ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আমি চাই না তারা তোমার ব্যাপারে জানুক, এখানে 3 মিলিয়ন আছে, এটা নিয়ে শহর থেকে চলে যাও। হানা বলে, থিও আর লুনার কেবল স্কুলে যেতে শুরু করেছে, এখন কোথাও গেলে ওদের পড়াশোনাটা নষ্ট হবে। মোনা বলে, তাহলে আমি সবাইকে তোমার সত্যিটা বলে দেব, তুমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছ আর ইলিগেল বক্সিং ম্যাচ খেলতে গিয়ে একজনকে অলমোস্ট মেরেই ফেলেছ। হানা বলে, তোমার টিউশন ফি জোগাড় করতে গিয়ে ম্যাচটা খেলেছিলাম। তখনই সেখানে সে এলেন ছেলেটি চলে আসে। হানা বলে, শাও হুয়াই কি ঠিক আছে? সে হানাকে তার সাথে হসপিটালে নিয়ে যায়, যেখানে সে মেয়েটি ছিল যার সাথে ম্যাচ খেলতে গিয়ে হানা তাকে ইনজুর্ড করে ফেলেছিল। এলেন বলে, তোমার জন্যই আমার বোনের এই অবস্থা, এখন থেকে ওর সব সময় টেক কেয়ার করবে। হানা বলে, কিন্তু আমার তো অফিস আছে। তার ভাই বলে, তোমাকে দায়িত্ব নিতেই হবে। এরপর হানা সেখান থেকে চলে গেলে এলেন মোনার মাকে ফোন দিয়ে বলে, আপনার কথা মতোই কাজ করেছি, সময় মতো আমার টাকাটা দিয়ে দেবেন। আসলে এই সব কিছু ছিল তাদের প্ল্যান, যাতে হানা চাকরিটা ছেড়ে দেয় আর ইয়েনের সাথে দেখা না হয়। এরপর দেখানো হয় ইয়েন মোনাদের বাড়িতে এসেছে তাদের নিয়ে যেতে। তখন তারা হানার ব্যাপারে কথা বলছিল, যেটা শুনে ইয়েন বলে, তোমার বোন আমাকে আগে বলনি কেন? তখন সে ভিন্সকে জিজ্ঞেস করে, নাম কি তোমার আন্টির? ভিন্স উত্তর না দিয়ে বাহিরে চলে আসে। ইয়েনও তার পিছে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে সেখানে হানা বসে আছে। হানাকে দেখে জিজ্ঞেস করে, এখানে কোনো ছেলেকে দেখেছো কিনা?
চেং এসে বলে, ম্যাম ভিন্সকে খুঁজে পেয়েছে। হানা বুঝতে পারে ইয়েন তার ছেলেকে খুঁজছিল। সে ইয়েনকে জিজ্ঞেস করে, আপনার মতো সিও এই সাধারণ জায়গায় কি করছে? তখন একটি টপ রেলিং থেকে নিচে পড়ে যায়। সেটা ইয়েনের মাথায় পড়ার আগেই হানা তাকে সরিয়ে নেয়। এতে হানার হাত একটু কেটে যায়। ইয়েন সেটা দেখে খুব চিন্তিত হয়ে যায় আর নিজেই হানার হাত ব্যান্ডেজ করে দেয়। হানার উপর রেগে বলে, কি দরকার ছিল এসবের? এই ফ্লাওয়ার ভাসটা তোমার উপর পড়লে তো মরেই যেতে। হানা বলে, সেজন্য তো আপনাকে সেভ করেছি। আফটার অল আমি আপনার বডিগার্ড। ইয়েন বলে, আমার বডিগার্ড না হলে কি সেভ করতে? হানা বলে, আপনি কি আমাকে স্যালাড দিতে চাচ্ছেন না নাকি? ইয়েন বলে, সেরকম কিছু না। নেক্সট সিনে দেখানো হয় ইয়েনের অফিসে হানা সবাইকেই গিফট করেছে আর ইয়েনকে একটা স্টেন গান গিফট দিয়ে বলে, এটা আপনাকে সেফটি দেবে। আমি আসলে চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি। এরপর এলেন হানার সাথে দেখা করতে অফিসে আসে। এলেন বলে, তুমি আমার বোনের সাথে যা করেছো তার জন্য তোমাকে সারা জীবন মূল্য দিতে হবে। হানা বলে, আমি অলরেডি রেজিগনেশন দিয়েছি। ইয়েন তাদের একসাথে দেখে ভাবে হানা নিশ্চয়ই তার হাজবেন্ডের জন্য জব ছেড়ে দিতে চাচ্ছে। তাই সে চেংকে বলে তাদের ব্যাপারে সব ইনফরমেশন নিতে। এরপর হানা ইয়েনের সাথে তার বাচ্চাদের নিতে স্কুলে যায়। লুনা ইয়েনকে দেখেই দৌড়ে তার কাছে যায়। থিও সেটা দেখে বলে, মেয়েরা বাবাকেই ভালোবাসে, ডোন্ট ওয়ারি, মা তোমার ছেলে তোমার কাছেই আছে। চেং সব ইনফরমেশন নিয়ে ইয়েনকে জানায় এলেন তার হাজবেন্ড নয়, আর কিভাবে তারা বছর ধরে হানাকে ইউজ করে আসছে সেই ইনসিডেন্টের জন্যই। চাকরি ছেড়ে দেওয়ার পর হানা বাচ্চাদের টিউশন ফি তার মায়ের কাছে জমা রাখা সেই 1000 ইউয়ান ফেরত নিতে চায়। সেখানে সে শুনতে পায় তার মা প্রতিবেশীদের কাছে গল্প করছিল তার নতুন জামাই অনেক বড় লোক আর তাকে জেড ব্রেসলেট গিফট করেছে। এখন আর তাদের টাকার কোনো অভাব নেই। কিন্তু হানা তার টাকা ফেরত চাইলে তার মা দিতে চায় না। তার মাকে বলে, তুমি আমার নিজের মা নয় বলে কখনোই আমাকে ভালোবাসোনি। আমি এতদিন তোমার আর মোনার টেক কেয়ার করেছি। এখন তো তোমাদের কোনো অভাব নেই, তারপরেও আমার টাকা দিতে চাচ্ছ না। তারপর সে জোর করে মায়ের কাছে টাকা নিয়ে আসে। তখন ইয়েন তাকে কল দিয়ে অফিসে আসতে বলে। ইয়েন হানাকে বলে, ওইটা শুধুমাত্র একটা কম্পিটিশন ছিল, তাতে তোমার কোনো দোষ ছিল না। সেটার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। আমি 10 বছরের মেডিকেল বিল পে করেছি আর একজন নার্সও রেখেছি, তাই তোমার রিজাইন করার কোনো দরকার নেই। থিও হানাকে বলে, কালকে তাদের স্কুলে প্যারেন্ট চাইল্ড অ্যাক্টিভিটি আছে। হানা যেহেতু ছুটি নিতে পারবে না, তাই থিও বলে, কোনো অসুবিধা নেই মা, আমি এমনিতেই এই ধরনের অ্যাক্টিভিটিতে আগ্রহী নই। ওইদিকে ভিন্সেরও কালকে প্যারেন্টস অ্যাক্টিভিটি থাকায় মোনা বলে, কাল আমি শপিংয়ে বিজি থাকবো, তাই তুমি তোমার বাবাকে নিয়ে যাও। ভিন্স রেগে বলে, উনি আমার বাবা নয়। তখন সেখানে ইয়েন চলে আসে। মনা সিচুয়েশন সামলে বলে, এতদিন ভিন্স কখনো নিজের বাবার সাথে এই ধরনের অ্যাক্টিভিটিতে যায়নি, কাল তুমি ওকে নিয়ে যাও। পরদিন অফিসেই হানা ছুটি যাওয়ার আগেই ভিন্স বলে, আজকে তোমার থাকতে হবে না, আমি ছেলের স্কুলে যাব। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে পৌঁছানোর পরে মোনার সাথে লুনার ধাক্কা লাগে, ড্রেস নষ্ট হয়ে যায়। মোনা চিৎকার করে বলে, দেখে চলতে পারো না? হানা বলে, যে তোমার ড্রেসের দাম কত বলো, আমি দিয়ে দিব। আজকে তো ভিন্সের বাবাও আসবে, তাই না? আমাদেরকে তার সাথে দেখা করিয়ে দিও। যেটা শুনে মনা ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যে ইয়েন এখানে চলে আসবে। তাদের দুজনের দেখা হতে দেওয়া যাবে না। তাই মোনা বলে, এখানে একটা দোকান আছে, চলো সেখানে গিয়ে একটা নতুন ড্রেস কিনে আনি। দোকানে এসে হানা একটা ড্রেস দেখতে শুরু করে। এদিকে ভিন্সদের খুঁজে না পেয়ে ইয়েন মোনাকে কল করে। মোনা তখন বলে, হানা ড্রেসটা তুমি ট্রাই করে দেখো, আমাদের তো সেম বডি টাইপ। আমি এই কলটা শেষ করে আসি। তারপর সে ভিন্সকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়েন মোনাকে খুঁজতে সেই শপেই চলে আসে। হানা ড্রেসের চেইন লাগানোর জন্য মোনাকে ডাকছিল, তখন ইয়েন সেটা লাগিয়ে দেয়। ইয়েনকে নিজের পেছনে দেখে হানা তাকে একটা চড় লাগিয়ে দেয়। ইয়েন বলে, নিজের বসকে মারার জন্য তোমাকে কত টাকা জরিমানা করা উচিত? হানা বলে, আমার কি দোষ, আপনি তো চেঞ্জিং রুমে উকি ঝুঁকি দিচ্ছেন। ইয়েন বলে, মোনাকে তুমি কিভাবে চেনো? তখন থিও আর লুনা সেখানে চলে আসে। চলে যাওয়ার সময় সেলস গার্ল এসে বলে, ম্যাম আপনি ড্রেসের জন্য পে করেননি। হানা বলে, এটা অনেক এক্সপেন্সিভ, তাই আমি কিনতে চাচ্ছি না। ইয়েন তার কার্ড দিয়ে বলে, তুমি আমার অফিসের একজন কর্মচারী, তাই তোমার ড্রেস আপ ঠিক রাখাটা আমার দায়িত্ব। এরপর তাদের সবাই স্কুলে চলে আসে। সেখানে কিছু বাচ্চা থিওকে বাস্টার্ড বলে বুলি করতে শুরু করে। তারা সবাই বলে, তোমার বাবা নেই, আর তোমার মাও একজন দুশ্চরিত্রা মহিলা। যেটা শুনে থিও রেগে গিয়ে ওই বাচ্চাটাকে মারতে শুরু করে। তখন ওই বাচ্চার মা এসে থিও নামে কমপ্লেইন করে। হানা তখন সেখানে এসে থিওকে জিজ্ঞেস করে সে কেন তাদেরকে মারছিল। থিও সবকিছু বলার পর হানা বলে, তোমরা কিছুই ভুল করনি। তখন সে বাচ্চাটার মা বলে, কেমন মহিলা আপনি, বাচ্চারা ভুল করেছে আর শাস্তি না দিয়ে অবৈধ সন্তানদের আশকারা দিচ্ছেন? লুনা তখন বলে, আমাদের বাবা আছে। বাচ্চাটির মা জিজ্ঞেস করে, কোথায় তোমার বাবা? তখন লুনা ইয়েনকে দেখিয়ে বলে, উনি আমার বাবা। ইয়েন কাছে এসে বলে, হ্যাঁ আমি ওদের বাবা, আর আপনি আমার বাচ্চাদেরকে বুলি করেছেন। আপনার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নিব। বাচ্চাটির মা বলে, আপনাকে দেখে ভয় পাই না আমি। আমার হাজবেন্ড লু কোম্পানিতে অনেক বড় পোস্টে কাজ করছে। সেখানে তার হাজবেন্ড আসলে মহিলাটি বলে, ওনাকে একটা উচিত শিক্ষা দাও। কিন্তু তার হাজবেন্ড তাকিয়ে দেখে ইয়েন লু সামনে দাঁড়িয়ে আছে। তখন সে তার কাছে ক্ষমা চায় আর নিজের ওয়াইফকেও ক্ষমা চাইতে বলে।
পরের দিন অফিসে ম্যানেজার ফাং হানাকে একটা রিপোর্ট কমপ্লিট করে দিতে বলে। হানা বলে, আমি শুধুই একজন বডিগার্ড, এসব আমার কাজ না। ফাং বলে, অফিসে বাচ্চা নিয়ে আসা অ্যালাউড না, তুমি বাচ্চা নিয়ে এসে ছেলে দেখা ছাড়া আর কি করো? ইয়েন সেখানে এসে বলে, ফাং, অফিসের কোনো এমপ্লয়িকে ইনসাল্ট করলে 1 মান্থলি কাটা যাবে। হানা ভুলে ইয়ানের উপর একটু পানি ফেলে দেয়। তখন শার্ট মুছতে গিয়ে সে তার পেটের কাছে একটা কাটা চিহ্ন দেখতে পায়। সেটা দেখে হানা মনে করে এই চিহ্নটাই তো এর আগেও সে দেখেছিল থিওর বাবার শরীরে। এটা কি তাহলে কোনো কোইন্সিডেন্স হতে পারে? তারপর সে বাচ্চাদেরকে নিয়ে বাসায় যাওয়ার সময় ম্যানেজার ফাং এসে বলে তার নেকলেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা হয়তো হানের বাচ্চারাই নিয়েছে। এই বলে তাদের ব্যাগ সার্চ করতে চায়, কিন্তু হান বলে, আমার বাচ্চারা মোটেও চোর নয়। তখন অফিসে বাকিগুলো বলে, আমার একজন চোরের সাথে কাজ করতে চায় না। ফাং তখন সিকিউরিটি ডেকে ব্যাগ চেক করতে শুরু করলে ধাক্কাধাক্কিতে থিও নিচে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। তারপর ফাং লুনার ব্যাগ থেকে নেকলেসটা বের করে, যেটা সে কিছুক্ষণ আগে নিজেই রেখেছিল। এরপর চোর বলে বকাবকি করতে শুরু করে। তখন হাওয়েন এসে সে থিওর এই অবস্থা দেখে তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় থিওর এবি নেগেটিভ ব্লাড দরকার, হসপিটালে ব্লাড নেই, তাদের মধ্যে কারো এবি নেগেটিভ ব্লাড আছে কিনা। ইয়েন বলে, আমার এবি নেগেটিভ, আমার ব্লাড নিন। থিওর জ্ঞান ফিরলে সে খুবই অস্বস্তি বোধ করে। ডক্টর বলে, এটাকে হোমোলাইটিক ডিজিজ বলা হয়, ডিরেক্টর তো আত্মীয় থেকে ব্লাড ট্রান্সফার হলে এমন হয়। আপনি বাচ্চার বাবা, এটা আগে বলেননি কেন? ট্রিটমেন্টের পর থিও সুস্থ হলে ইয়েন বলে, ডক্টর, আমি তো লুনার বাবা নই, তাহলে এমন কেন হলো? ডক্টর বলেন, এটা খুবই রেয়ার কেস, 1000-এর মধ্যে একজনের এরকম হতে পারে। ডিরেক্ট রিলেটিভ না হয়েও এই ধরনের রিয়াকশন দেখা দিতে পারে। হানা ভাবতে থাকে ইয়েনই হয়তো তাদের বাবা, কিন্তু তার এখন একটা পরিবার আছে, এসব না বলাই ভালো। এরপর থিওর সাথে দেখা করতে চায়। ইয়েন বলে, হানা বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। ইয়েন চেং বলে, মেয়েরা শুধু আমার টাকার পাগল, সেই মহিলা 6 বছর আগে ছিলাম তার সাথে আমি, আর তাকে এখন আমি ঘৃণা করি। হানা এসব শুনতে পায়। তারপর ইয়েন হানাকে জিজ্ঞেস করে, 6 বছর আগে তুমি কি ইম্পেরিয়াল হোটেলে গিয়েছিলে? হানা বলে, না, আমার সেদিন একটা কম্পিটিশন ছিল। ইয়েন বলে, ঠিক আছে, অফিসের ক্যামেরা ঠিক করা হচ্ছে, নেকলেস চোরের ব্যাপারটা আমি তাড়াতাড়ি দেখব। নেক্সট সিনে দেখানো হয় অফিসের একজন মেয়ে লুনাকে চোর বলে অপবাদ দিচ্ছিল। হানা তখন এসে বলে, এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আমরা চোর, তাই তুমি এভাবে বলতে পারো না। মেয়েটি তখন বলে, তোমার মতো মেয়ে যাদের কোনো এডুকেশন নেই, সে নিজের মেয়েকে কী বা শিক্ষা দেবে? তখন সেখানে এসে বলে, অফিস আওয়ারে এখানে এত কিসের কথাবার্তা চলছে, আর সবাই তোমাকে এত টার্গেট করে কথা বলে কেন? হানা বলে, সত্যিটা যখন প্রকাশ হবে তখন সবারই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। তারপর ইয়েনও বলে, ওই নেকলেসটাতে লুনার হাতের ছাপ পাওয়া যায়নি, তার মানে লুনা সেই নেকলেসটা ধরেনি এবং চুরিও করেনি। তাই নেক্সট টাইম তোমরা কাউকে এলিগেশন দিলে আমি সেটা একদমই অ্যালাউ করব না। এরপর অফিসের একজন মোনাকে ফোন দিয়ে বলে, হানাকে এখনও ফায়ার করেনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও সে মনার নাম নেয়নি। মনা বলে, আমি সিসি ক্যামেরার ব্যবস্থা আগেই করে রেখেছিলাম, তাই তুমি একদমই টেনশন করো না। এরপর মোনা দেখে ইয়েনের নামে একটা ডকুমেন্ট এসেছে। মেড সেটাকে স্টাডিতে রাখতে চাইলে মনা বলে, আমি নিজেই রেখে দিব। মেড বলে, ইয়েন তার জিনিসপত্র ধরা পছন্দ করে না। মনা বলে, আমি তার ওয়াইফ, তাই আমাকে এসব শেখাতে এসো না। চেক করার পর সে দেখতে পায় এটা ডিএনএ টেস্টের রিপোর্ট। ঠিক তখনই সেখানে ইয়েন চলে আসলে মোনা রিপোর্টটা পিছনে লুকিয়ে ফেলে। ইয়েন জিজ্ঞেস করলে সে বলে, এটা ভিন্সের হোমওয়ার্ক। ইয়েন বলে, আমার মা কিছুদিনের মধ্যে এখানে আসবে ভিন্সের সাথে দেখা করতে, তাই তুমি তৈরি থেকো। ওইদিকে আজকে থিওকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। হানা তখন বলে, থিও লিটল বয়, আজকে তোমাকে একটা রিওয়ার্ড দিব, তুমি কি আইসক্রিম খেতে চাও? যাও, তোমার আর তোমার বোনের জন্য একটা আইসক্রিম কিনে আনো, আমি তোমাদের জন্য একটা ট্যাক্সি খুঁজছি। থিও আর লোনা যখন আইসক্রিম কিনতে চায় তখন একজন মহিলা সে দোকান থেকে পানি কিনছিল, কিন্তু তার কাছে পার্স না থাকে, টাকা দিতে পারছে না। থিও বলে, আমি ছেলে মানুষ, তাই আমার আইসক্রিম না খেলেও হবে, আপনি আমার টাকা দিয়ে একটা পানি কিনে নিন গ্র্যান্ডমা। হানা আসলে সেই ভদ্রমহিলা বলে, তুমি তোমার বাচ্চাদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েছ, আমি তো পার্স ছাড়া এখন কোথাও যেতে পারছি না। হানা বলে, আপনি কোথায় যাবেন? মহিলাটি বলে, আমি লু কোম্পানিতে যাব। হানা বলে, আমিও সেখানেই যাচ্ছি, চলুন আপনাকে সাথে নিয়ে যাই। মহিলাটি বলে, আমার ছেলে সেখানে চাকরি করে। হানা বলে, আমিও সেখানে চাকরি করি, আমরা তাহলে কলিগ। অফিসে পৌঁছালে গার্ডরা তাদেরকে ভেতরে যেতে দেয় না। হানা বলে, ওনার ছেলে এখানে জব করে, তাই উনি আমাদের ফ্যামিলির মতো। গার্ডরা বলে, কোম্পানিতে নতুন রুল হয়েছে, কোনো রিলেটিভ ভেতরে আসতে পারবে না। হানা তখন বলে, কখন হয়েছে এই রুল? ম্যানেজার ফাং এসে বলে, তোমার জন্যই হয়েছে এই রুল, প্রতিদিন বাচ্চা নিয়ে এসে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করো। মহিলাটি বলে, আমাকে শুধু আমার ছেলের সাথে দেখা করতে দিন, তাহলেই হবে। তখন গার্ডরা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। হানা তখন প্রতিবাদ করে বলে, এভাবেই কাউকে মারতে পারো না তুমি। ফাং বলে, ওনার মতো ওর্থলেস মহিলাকে মারলে তেমন কিছুই হবে না, আর এখনই এখান থেকে না গেলে ওনার ছেলেকেও ফায়ার করে দিব। ইয়েন সেখানে এসে বলে, কাকে ফায়ার করার কথা হচ্ছে? ফাং বলে, এই বুড়ো মহিলা আর এই হানার বাচ্চাগুলো এখন ঝামেলা করছে। ইয়েন বলে, কেমন আছো মা? ফাং অবাক হয়ে বলে, উনি আপনার মা? মিসেস লু বলে, আইডেন্টিটি হাইড করার কোনো ইচ্ছে ছিল না,
কিন্তু ভালোই হলো তোমার এই ব্যবহার দেখলাম। ইয়েন তখন জিজ্ঞেস করে কি হয়েছিল এখানে। হানা বলে আপনি নাকি নতুন রুল করেছেন ফ্যামিলি মেম্বার নিয়ে অফিসে না আসার জন্য। ইয়েন বলে আমি কখনো এই ধরনের রুল করেছি ফাং। ফাং বলে সবকিছুই হানার জন্য হয়েছে। ও প্রতিদিন 2টো করে বাচ্চা নিয়ে আসে আর তারা আমার নেকলেস চুরি করে। আপনি তাদেরকে বিশ্বাস করুন, আপনি আমাকে বিশ্বাস করুন স্যার এবং ম্যাডাম। মিসেস লু বলে হানা কখনো চুরি করতে পারে না, আর বাচ্চারাও না। তারা আমাকে নিজের পকেট মানি থেকে পানি কিনে দিয়েছে আর বিনিময়ে কোনো রিওয়ার্ডও চায়নি। তাই অফিস থেকে যদি কারো যাওয়া উচিত হয় তাহলে সেটা হচ্ছে শুধু তুমি। ইয়েন এখনই বের করে দাও ওকে। এরপর গ্র্যান্ডমা থিও আর লুনাকে গিফট দেয় আর ইয়েনকে বলে ওরা আমার নাতি নাতনি, কতই না ভালো হতো যদি সত্যি এটা হতো। এরপর সে ভিন্সের সাথে দেখা করতে বাড়িতে যায়। সে নিজেই ভিন্স আর মোনার জন্য খাবার রেডি করতে থাকে। মোনা ফিরে এসে তাকে সার্ভেন্ট মনে করে বলে তার সাথে অনেক বাজে ব্যবহার করে। ইয়েনের মা তার জন্য গিফট আনলে মোনা বলে তোমার মতো গরিব কি বা গিফট দিতে পারে আমাকে। ইয়েনের মা বলে এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা ছিল, যেহেতু আপনি নিতে চাচ্ছেন না তাই এটা রেখে দাও মেড। ভিন্স গিফট বক্সটা ফেলে দিয়ে বলে আমরা গেম কনসোল লাগবে। মোনা বলে এখানে দাঁড়িয়ে না থেকে ওর জন্য গেম কনসোল নিয়ে এসো। ইয়েন এসে বলে কি হচ্ছে এখানে। মোনা বলে ভিন্স গেম খেলতে চাচ্ছিল আর এটা নতুন মেড কোনো কাজ পড়ে না। ইয়েন বলে কে বলেছে তোমাকে যে উনি মেড, উনি আমার মা। এটা শুনে মোনা বলে এটা আমারই ভুল। ইয়েন তোমাকে বলেছিল আপনার আসার কথা, আমি আপনার জন্য একজন নতুন মেডও নিয়োগ দিয়েছি, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ভুল করে ফেলেছি। ভিন্স এদিকে এসে তোমার গ্র্যান্ডমাকে হ্যালো বলো। ভিন্স দায়সারাভাবে হাই বলে। ইয়েনের মা বলে আমরা বরাবরই সার্ভেন্টদের সাথে ভালো ব্যবহার করি, তাই তোমার কাছ থেকে এই ব্যবহার একসেপ্ট করিনি। আজকের কথা ভুলে যাও, ফিউচারে যেন এরকম আর কখনো না হয়। আই হোপ তুমি লু ফ্যামিলিকে অসম্মানিত করবে না। মোনা সার্ভেন্টের হাত থেকে বক্সটা নিয়ে বলে এই আমি গিফটটা সামলে রেখে দেব, কিন্তু ইয়েনের মা বলে এটা তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না, তোমাকে আমি অন্য কিছু কিনে দেব। রুমে এসে মেইজ বলে ম্যাডাম আপনাদের বংশগত জেড ব্রেসলেটটা নতুন ম্যাডামকে দিবেন না। ইয়েনের মা বলে এটা বংশের বড় বউকে দেওয়ার কথা, কিন্তু এই মেয়ের যা ব্যবহার, অফিসের সেই হানা মেয়েটা কতটা ভালো। দরজার বাইরে থেকে মোনা সবকিছু শুনে অনেক হিংসা করতে থাকে আর এলেনকে ফোন দিয়ে নতুন একটা প্ল্যান করতে থাকে। হানা ইয়েনের সাথে এক ক্লায়েন্টের দেখা করাতে চায়। ক্লায়েন্টের আসলে হানা ভাবে তারা ইয়েনকে অ্যাটাক করতে আসছে, তাই সবাইকে মারতে শুরু করে। ইয়েন এসে তাকে থামায়। ক্লায়েন্ট বলে তোমার ডিল নিয়ে কোনো প্রবলেম থাকলে আগেই বলতে পারতে, এভাবে ডেকে এনে মারার দরকার ছিল না। ইয়েন রেগে হানাকে বলে তোমার জন্য 100 মিলিয়নের ডিল হাতছাড়া হয়েছে, এটা তোমার স্যালারি থেকে কেটে নিব। হানা হিসাব করে দেখলো তার প্রত্যেক মাসের স্যালারি কাটা গেলে 300 বছর লাগবে 100 মিলিয়ন পরিশোধ করতে, তাই ইয়েনকে রিকোয়েস্ট করে তাকে মাফ করে দিতে। ইয়েন বলে তুমি কি বাচ্চাদের আনতে স্কুলে যাবে না। তারপর বাচ্চাদের আনতে স্কুলে গেলে তাদের টিচার বলে থিও বাবাকে নিয়ে একটা এসে লিখেছে। সেদিন ইয়েন তার বাবার পরিচয় দেওয়ায় তারা তাকে বাবাই মনে করে। হানা বলে ওরা ছোট তাই না বুঝিয়ে বলে। তখন সেখানে এলে টিচার ভাবে এটাই তাদের বাবা। তাদের সাথে এলেনকে দেখে ইয়েন ভাবে এটা হয়তো হানার এক্স হাজবেন্ড। এলেন তাদের সাথে বাসায় আসলে হানা জিজ্ঞেস করে সাউহাই ঠিক আছে কিনা। এলেন বলে সে যেমনই হোক তাকে তো নিজের পায়ে দাঁড় করাতে পারবো না, তোমার জন্য সে এতদিন ধরে হসপিটালাইজড। তোমার জন্য একটা অফার এনেছি, আমাকে বিয়ে করে ফেলো। তোমার বাচ্চাদের তাহলে কেউ অবৈধ বলতে পারবে না আর বোনের খেয়াল রাখতে গিয়ে আমিও বিয়ে করতে পারিনি। হানা বলে আমার একটু সময় লাগবে ভেবে দেখার জন্য। থিও আর লুনা বলে এলেন আঙ্কেল মোটেও ভালো না, আমরা তাকে আমার বাবা হিসেবে চাই না, আমার শুধু ইয়েন আঙ্কেলকেই বাবা হিসেবে চাই। হানা ভাবতে থাকে তাদের বায়োলজিক্যাল বাবা ইয়েন কিন্তু তাদের নিজেদের ফ্যামিলিতে আছে, সেটা কিভাবে ইয়েনকে বলবে। তারপর সবকিছুই কাগজে লিখে চেংকে দেয় ইয়েনকে দেওয়ার জন্য। চেং বলে একজন অফিস এমপ্লয়ি থ্যাংক ইউ লেটার দিয়েছে। ইয়েন বলে রেখে দাও, এখন এটা দেখার সময় নেই। তারপর সে বাইরে এসে হানাকে বলে আমরা এই সপ্তাহে একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। হানা রাজি না হলে সে বলে এক্সট্রা 2000 ইউয়ান দিব। হানার সাথে সাথেই সে প্রপোজালে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে ইয়েন দেখে ভিন্স গেম খেলা নিয়ে বিরক্ত করছিল। মিসেস লু বলে তোমার ছেলেকে ভালো ব্যবহার শিখাবে, আমি এমন ব্যবহার টলারেট করব না। ইয়েন বলে আমি বিজনেস ট্রিপে যাব এই উইকে। মোনা আমিও কি সাথে যেতে পারি তোমার। ইয়েন বলে এটা বিজনেস ট্রিপ, ফ্যামিলি ট্রিপ না। মোনা বলে হানাও যাচ্ছে তোমার সাথে, একটা মেয়েকে নিয়ে এভাবে একা যাওয়াটা উচিত নয়, তার ইন্টারনেশন ভালো নাও হতে পারে। ইয়েন বলে এটা একটা বিজনেস ট্রিপ, এখানে খারাপের কি আছে, তুমি বাড়িতে থাকো বাচ্চা সামলাও, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে আসবে না। এরপর সে নিজের স্টাডিতে চলে যায়। সেখানে ইয়েন হানা লেখা সে চিঠিটা দেখতে পায়। মোনা সেটা নিতেই যাবে, সে সময় মিসেস লু আর মেইড সেখানে উপস্থিত হয়। মিসেস লু বলে তুমি এখানে কি করছো। মোনা বলে এই তো একটু ক্লিন করছিলাম। মিসেস লু বলে ইয়েন তার স্টাডিতে আসা পছন্দ করে না, তাই মেইডকে বলে আজকের পর যেন কেউই না আসে এখানে। মোনা তখন বাইরে গিয়ে এলেনকে ফোন করে বলে হানার বিজনেস ট্রিপের কথা। তারপর তারা সেখানে যাওয়ার প্ল্যান করে। হানা তার বাচ্চাদেরকে বলে কিছুদিনের জন্য সে বিজনেস ট্রিপে চলে, তারা যেন তাদের গ্র্যান্ডমায়ের বাসায় গিয়ে থাকে।
থিও আর লুনা বলে উনি একটুও ভালো না, তাই তারা সেই বাসায় যেতে চায় না। তখন মিসেস লু আর ইয়েন সেখানে আসে। মিসেস লু বলে, তাহলে তোমরা আমার বাসায় গিয়ে আমার সাথে থাকবে। তাকে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এরপর মিসেস লু তাদেরকে নিয়ে বাসায় আসে। থিও আর লুনা বাসা দেখে বলে, গ্র্যান্ডমা তোমাদের বাসা অনেক সুন্দর। মিসেস লু বলে, তোমাদের পছন্দ হয়েছে? তারা বলে, খুবই পছন্দ হয়েছে। তারা এসে দেখে ভিন্স গেম খেলছিল। মেয়ের তাকে নিষেধ করলে সে তাকে ধাক্কা দেয়। তখন মিসেস লু এসে বলে, গ্র্যান্ডমা পড়ে গেছে, তাকে হেল্প করছো না কেন? ভিন্স তখন বলে, আমি তাকে ধাক্কা দিইনি। মেইজ বলে, তার কোনো দোষ নেই, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। থিও আর লুনা এসে মেইজকে হেল্প করে। থিও ভিন্সকে দেখে বলে, তুমি এখানে কি করছো? গ্র্যান্ডমা বলে, তোমরা একে অপরকে চিনো? তোমরা কি একই স্কুলে পড়ো? থিও বলে, হ্যাঁ। তারপর মেয়ের তাদের রুম দেখিয়ে দেয়। থিও ভাবে ভিন্সকে ইয়েনের বাসায় দেখছে, এটা মাকে জানাতে হবে। ওইদিকে হানা আর ইয়েন পৌঁছানোর পর লাগেজ রেখে হানা বলে, ঠিক আছে, আমি তবে এখন আমার রুমে গেলাম। ইয়েন বলে, তুমি আমার বডিগার্ড, তুমি আলাদা রুমে থাকবে কেন? আমরা একই রুমে থাকবো। হানা বলে, আপনি আমার বস, এটা বলেছে অ্যাডভান্টেজ নেবেন তা হবে না। ইয়েন বলে, আমি কেন তোমার অ্যাডভান্টেজ নিতে যাব? তুমিও তো আমার অ্যাডভান্টেজ নিতে পারো। এটা একটা সুইট, তাই তুমি বাইরে থাকবে আর আমি ভেতরে। তারপর ইয়েন ফ্রেশ হতে গেলে হানাকে এখানে কল দিয়ে বলে সেই শহরে এসেছে আর তার সাথে দেখা করতে চায়। এলেনের এসব কথা শুনে হানা ভাবে সাওহের ব্যাপারে কিছু বলার জন্যই হয়তো সে ডেকেছে। তাই ইয়েনের কাছ থেকে কিছুটা সময় ছুটি নিয়ে সে তার সাথে দেখা করতে চায়। এলেন তাকে বলে বাইরে এসে কথা বলতে। হানা বলে সে কাজে এসেছে, তাই বাইরে যাওয়া সম্ভব না। এলেন বলে, আজকে ইয়েনের ওয়াইফ এসেছে এখানে, তাই তোমার না থাকাই ভালো। হানা ভাবে তার নিজের একটা ফ্যামিলি আছে, তাই ইয়েনের ব্যাপারে কোনো ফিলিংস রাখা ঠিক হবে না। তাদের একসাথে বাইরে যেতে হোটেলের একজন স্টাফ দেখে ফেলে। মোনা একটা কেক নিয়ে এদিকে ইয়েনের রুমে আসে। সে কেকে ড্রাগ মিশিয়ে এনেছে যাতে আজকে ইয়েনকে যেভাবেই হোক বসে আনতে পারে। মোনা নক করলে ইয়েন ভাবে হানা এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো, সে কি কিছু ফেলে গিয়েছে নাকি। মোনা এসে বলে, এটা ভিন্স আর আমি তোমার জন্য বানিয়েছি। ইয়েন বলে, তুমি এখানে কেন এসেছো? আর মিষ্টি পছন্দ করি না আমি। মোনা বলে, তুমি আজকে এসেছো আর আমি তাতেই তোমাকে কত মিস করেছি। মোনা ইয়েনের কাছে আসার চেষ্টা করলে ইয়েন তাকে বের করে দিয়ে দরজা লাগাতে দেয়। মোনা বলে, আমাকে বাইরে বের করে দিলেই হানা ফিরে আসবে না। ইয়েন প্রশ্ন করে, কি হয়েছে হানার? মোনা বলে, আমাকে ভেতরে আসতে দাও, তাহলে বলবো। কিন্তু ইয়েন তার কোনো কথা না শুনেই দরজা লাগিয়ে দেয়। তারপর হানাকে কল করে। ওইদিকে হানা এলেনের সাথে রুমে যায়। হানার ফোন কল এলে এলেন বলে, হয়তো ইয়েন আজকে তোমার যেতে হবে না, এটা বলার জন্যই ফোন দিয়েছে। হানা ভাবে তাদের প্রাইভেট মুহূর্ত নষ্ট করার কি দরকার, তাই সে ফোন ধরে না। এলেন তাকে পানিতে ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হানা পানি না খেয়ে সোজা প্রশ্ন করে, তাকে কেন এখানে ডাকা হয়েছে? এলেন বলে, সেদিনের অফারটার ব্যাপারে জানতে। হানা বলে, তুমি এটা জানার জন্য এত দূর এসেছো? এলেন বলে, সেদিনের পর থেকে ঘুমাতে পারিনি। আই রিয়েলি লাইক ইউ। হানা বলে, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। এলেন বলে, ক্ষতিপূরণ হিসেবে এটা তো তোমাকে করতেই হবে। হানা বলে, আমি সারা জীবন তোমার বোনের খেয়াল রাখবো। এলেন হানার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে সে তাকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। রাস্তায় এলেন আবার কিছু গুন্ডা নিয়ে হাজির হয়। হানা বলে, তোমার সাথে তো কোনো শত্রুতা নেই, তাহলে কেন এমন করছো? এলেন বলে, আমার বোনের সাথে যা করেছো আমি সেটা ভুলে যাইনি। তোমাকে ভালোবাসা সেসব তো নাটক ছিল, তোমাকে শাস্তি পেতেই হবে। হানা বলে, ভালো ব্যবহার করেছি বলে দুর্বল ভেবো না। তারপর সবাইকে মেরে রক্তাক্ত করে দেয়। ওইদিকে ইয়েন হানাকে খুঁজে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে। হোটেলে সে স্টাফ তাকে বলে, স্যার কোনো প্রবলেম হলে বলুন। ইয়েন বলে, আমার সাথে সেই মেয়েটি এসেছিল, তাকে দেখেছ? স্টাফ মেয়েটিকে জানায়, একজন ছেলের সাথে বাইরে যেতে দেখেছি। ইয়েন বলে, সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করো। হোটেলের সিসিটিভিতে দেখে হানা এলেনের সাথে গিয়েছে। তারপর সে হানাকে খুঁজতে শুরু করে। এসে দেখে হানা অলরেডি সবাইকে মেরেছে। ইয়েন হানাকে জিজ্ঞেস করে তার কোথাও লেগেছে কিনা। তখন এলেন কিছুটা ছুরি নিয়ে হানাকে আঘাত করতে যাবে, এমন সময় ইয়েন তার সামনে চলে আসে। ইয়েনের হাতে আর বুকে আঘাত লেগে যায়। হানা তখন ইয়েনকে জড়িয়ে ধরে বলে, আপনি মরে যেতে পারেন না মিস্টার লু। ইয়েন বলে, ছুরির আঘাতে না মরলেও যেভাবে গলা চেপে ধরেছ তাতে নিশ্চয়ই মারা যাব। হানা তাকে রুমে নিয়ে এসে চেঞ্জ করতে বলে। হানার এদিক সেদিক তাকানো দেখে ইয়েন বলে, কাকে খুঁজছো? আমার ছাড়া আর কেউ নেই এখানে। হানা তারপর ইয়েনের ব্যান্ডেজ করে দেয়। তখন তারা একটু কাছাকাছি চলে আসলে হানা সিচুয়েশন চেঞ্জ করার জন্য বলে, আমার ফাইট খিদে পেয়েছে, এখানে রাখা কেকটা খাই। কেক খাওয়ার পর হানা অস্বাভাবিক আচরণ করা শুরু করলে ইয়েন বুঝতে পারে যে কেকে আসলে ড্রাগ মেশানো ছিল। তাই সে নেশা কাটানোর জন্য হানাকে শাওয়ার চালু ভিজিয়ে দেয়। পরদিন সকালে হানা নিজের ড্রেস চেঞ্জ দেখে ইয়েনকে জিজ্ঞেস করে, আমরা কি কালকে রাতে কিছু করেছি? ইয়েন বলে, আমাকে কিস করে সকালে চিনতেই পারছো না? হানা বলে, আসলে আমার সেন্স ছিল না, তাই হয়তো ভুল হয়ে গেছে। ইয়েন তখন বলে, আমার সঙ্গ এতটাই অপছন্দ তোমার? হানা বলে, অবশ্যই, তুমি ম্যারিড, তোমার বউ আছে। ইয়েন বলে, কাল রাতে তো তুমিই এসেছিলে কাছে। হানা বলে, সেটা আনইনটেনশনাল ছিল। ইয়েন বলে, ঠিক আছে, এখন ইন্টেনশনালি হবে তাহলে। তখনই থিও আর লুনা তাদের একসাথে দেখে ফেলে।
লুনা বলে, তোমরা কি ডেট করছো? হান জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে আসলে? থিও বলে, গ্র্যান্ডমা এনেছে এখানে। ইয়েন বলে, চলো বাচ্চারা, তোমাদের কিছু মজাদার খাবার খাওয়াবো। ব্রেকফাস্ট টেবিলে লুনা বলে, আমি আইসক্রিম খাবো। তখন থিও আর ইয়েন একসাথে বলে, সকালবেলা কোনো আইসক্রিম না। লুনা বলে, তাহলে স্যুপ খাবো। এরপর লুনা খেয়াল করে থিও আর ইয়েন একটা অ্যাক্টিভিটিসগুলো একদমই সেম। লুনা বলে, এমন তো শুধু ফ্যামিলি মেম্বারদের মধ্যে হয়। তখন হানা সেখানে আসলে লুনা বলে, তোমাকে অনেক মিস করেছি। মিসেস লু এসে বলে, হানা থিও তোমাকে ইম্পর্টেন্ট কিছু বলতে চায়, তাই ওদের এখানে নিয়ে এসেছি। আই হোপ এতে তোমার কাজের কোনো অসুবিধা হবে না। হানা বলে, আপনি ওদের খেয়াল রেখেছেন তাতেই আমি অনেক কৃতজ্ঞ। থিও তার মাকে সাইডে নিয়ে বলে, সে ইয়ানদের বাড়িতে ভিন্সকে দেখেছে, কিন্তু ভিন্স বলেছে ইয়েন তার বাবা নয়। তাহলে হয়তো ভিন্সের বাবা ইয়েনদের রিলেটিভ। হানা বলে, হতে পারে, আমরা তো তাদের পুরো ফ্যামিলিকে চিনি না। থিও বলে, ভিন্স তার নতুন বাবার সাথে থাকে, শুধু আমাদেরই বাবা নেই। যেটা শুনে হানা ভাবতে থাকে তাদের বাবা তো সামনেই আছে, কিন্তু এখনো কিছুই বলা যাবে না। এদিকে ট্রিপ শেষে থিও আর লুনা গ্র্যান্ডমার কাছে বিদায় নিয়ে বলে, আমাদের বাসায় বেড়াতে আসবে। হানা বলে, মিস্টার লু আপনি অলরেডি অনেক কিছু কিনে দিয়েছেন ওদের, আর কষ্ট করে আমাদেরকে বাড়িতে দিয়ে আসতে হবে না, আপনি রেস্ট নিতে পারেন। ইয়েন বলে, ওরা অনেক ভদ্র, তাই এগুলো রিওয়ার্ড হিসেবে দিয়েছি। মিসেস লু বলে, তাদের থেকে অর্ধেক ভদ্র যদি ভিন্স হতো। আমি বাড়িতে ফিরে মিসেস লু দেখে তখনও ফোনে গেম খেলছিল সে। তখন সে মেইজকে বলে, ভিন্স একদমই ইয়েনের মতো নয়। ইয়েন ছোটবেলায় এসব পছন্দ করতো না। মেইজ বলে, তারা অনেক সময় দূরে ছিল, তাই কিছুদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে। মিসেস লু বলে, তারা দেখতেও আলাদা, অথচ ইয়ন আর থিও দেখতে অনেকটা একই রকম। এরপর সে ইয়েনের কাছে গিয়ে বলে, তুমি কিভাবে নিশ্চিত হয়েছ? আর মনার পরিচয় নিয়ে ইয়েন তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায়, যেটা মোনা অলরেডি বদলে দিয়েছে। ইয়েন বলে, ভিন্স আমারই ছেলে, শুধু মায়ের সাথে থেকে একটু বেশি বেয়াদবি শিখেছে। মিসেস লু বলে, ঠিক আছে, তবে কিছুদিন পর ভিন্সের বার্থডে, তখনই একটা পার্টি করে সবার সাথে পরিচয় করে দেওয়া যাবে। নেক্সট সিনে হানা বাচ্চাদেরকে স্টোরি পড়ে শোনাচ্ছিল। তখন মিসেস লু ফোন করে বলে, কিছুদিন পর তার নাতির জন্মদিন, তাই তারা যেন অবশ্যই আসে। লুনা আর থিও বলে, আমরা তোমাকে অনেক মিস করছি গ্র্যান্ডমা। ইয়েন তার স্টাডিতে এসে দেখে ভিন্স হানার দেওয়া লেটারটা পুড়িয়ে ফেলেছিল। সেটা দেখে ইয়েন অনেক রাগারাগি করে। ভিন্স বলে, তুমি আমার বাবা না, আই হেট ইউ। আমি কালকে আমার বাবাকে দেখেছিলাম। মোনা তখনই এসে ভিন্সকে চুপ করিয়ে দেয় আর বলে, বাবাকে না রাগ করাতে, আর কখনোই স্টাডিতে না আসতে। ইয়েন বলে, কিছুদিন পরে মা পার্টি অ্যারেঞ্জ করেছে ভিন্সের জন্মদিন উপলক্ষে, ততদিন তোমার ছেলেকে একটু শিক্ষা দিও, যাতে ফ্যামিলির মান সম্মানটা নষ্ট না করে। এরপর দেখানো হয় ইয়েন অফিসে কাজ করছে। তখন হানা তার জন্য চা নিয়ে আসে আর চেংকে জিজ্ঞেস করতে বলে লেটার পড়েছে কিনা। ইয়েন বলে, তোমার এত ইন্টারেস্ট কেন? চেং তুমি লিখেছো নাকি? ইয়েন চা খেয়ে বলে, খুবই বাজে হয়েছে, আরেক কাপ বানিয়ে দাও। হানা চা বানাতে গেলে বাইরে ইয়েন চেংকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো লেটার কে পাঠিয়েছিল? চেং তখন সত্যিটা বলে দেয়। নেক্সট সিনে দেখানো হয় ইয়েন মোনাকে ডিভোর্স দিতে চায়। মোনা কারণ জানতে চাইলে ইয়েন বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাকে পেতে হলে তোমাকে ডিভোর্স দিতে হবে। এমনিতেও আমরা কেউ কাউকে ভালোবাসি না, তাই আমি তোমাকে সারা জীবন ভালো রাখার মতো টাকা দিব, ভিন্সেরও দেখাশোনা করব, যেহেতু আমার ছেলে। মোনা বলে, অবশ্যই তোমার ছেলে, তুমি তো প্যাটার্নারি টেস্ট করিয়েছিলে। ইয়েন বলে, তুমি এটার ব্যাপারে কিভাবে জানো? মোনা বলে, আমি গেস করে বললাম, তুমি নিশ্চয়ই শিওর হয়ে অ্যাকসেপ্ট করেছিলে আমাদের। হানা তখন থিও আর লুনাকে নিয়ে তাদের লু মেনশনে আসে। মোনা তাকে দেখেই ভাবে হানাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিছুতেই আসতে দেওয়া যাবে না, আগে ভিন্সকে সবার সামনে পরিচয় করে দেওয়া হোক, তারপর। হানা মিসেস লু এর সাথে কথা বলতে থাকে। মিসেস লু বলে, থিওর কাছে কখনোই ওর বাবার কথা শুনিনি। হানা বলে, আমি ওদের বাবার পরিচয় জানি, তবে তার একটা ফ্যামিলি আছে তাই বলতে পারিনি। মিসেস লু বলে, কতদিন আর একা একা মানুষ করবে ওদের, ওর বাবার সাথে কথা বলো। হানা তখন ঠিক করে সে ইয়েনের সাথে সরাসরি কথা বলবে। ইয়েনকে খুঁজতে এসে তার স্টাডির সামনে এসে দেখে ইয়েন তার ওয়াইফের সাথে কথা বলছে। হানাকে আসতে দেখে মোনা ইয়েনের কাছে গিয়ে বলে, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, যেটা দেখে হানা ভুল বুঝে সেখান থেকে চলে যায়। পার্টিতে লুনা আর থিওকে দেখে ভিন্স বুলি করে তাকে বাবা নেই বলে। থিও বলে, আমার বাবা আছে। ভিন্স বলে, থাকলে ডাকো তাকে। তখন ইয়েন সেখানে আসলে থিও তাকে দেখিয়ে বলে, এই যে আমার বাবা। ভিন্স বলে, এটা আমার নতুন বাবা, আমরা খুঁজে এনেছি। থিও বলে, এটা আমার বাবা, আমি নিজের জন্য চুজ করেছি। ইয়েন হানাকে সরি বলে আর বলে, আমি আমার ছেলেকে ভালো ব্যবহার শিখাতে পারিনি, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হানা বলে, আমারও কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তাদের একসাথে কথা বলতে দেখে মনা বলে, এখানে কি নিয়ে কথা হচ্ছে? এখনই বার্থডে পার্টি শুরু হবে। এরপর ইয়েন সেখানে এসে চলে গেলে মনা বলে, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আর আমরা এত ধনী পরিবারে বিয়ে হয়েছে, এত গেস্ট বাসায়, আজকে ভিন্সের জন্মদিন, তাই হুট করে তার কাছে যেতেও পারছি না, তুমি কি একবার মাকে গিয়ে দেখে আসবে? হানা বলে, আমি তাকে 10 বছর মা ডেকেছি, আমি অবশ্যই তার সাথে দেখা করতে যাব। তারপর থিও আর লুকে নিয়ে সে সেখান থেকে হসপিটালের দিকে চলে যায়। তখন মেয়ের তাকে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে মিসেস লুকে দেখায়, যেটা থিও আর লুনার চুল দিয়ে করা হয়েছিল। সেটা মিলে গেছে, অর্থাৎ থিও আর লুনাই ইয়েনের আসল সন্তান।
মিসেস লু জিজ্ঞেস করে হানা কোথায় গেছে। মেইড বলে সে হয়তো খুব ইম্পর্টেন্ট কাজে বাইরে গেছে। হসপিটালে হানা তার মায়ের পাশে বসেছিল, তখনই এলেন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। হানা সেন্সলেস হয়ে গেলে থিও লুনাকে পালিয়ে যেতে বলে, আর হানার মা থিওর হাত ধরে থাকায় সে পালাতে পারে না। জ্ঞান ফিরলে হানা দেখে তাকে আর থিওকে একটা রুমে আটকে রাখা হয়েছে। এলেন আর তার সৎমা এ কাজ করেছে। ওদিকে পার্টিতে ইয়েন হানাকে খুঁজছিল, কিন্তু মোনা এসে বলে পার্টি শুরু করার সময় হয়ে গিয়েছে, আর বলে পার্টি শেষে তোমার প্রমিসটা মনে রেখো। কিন্তু পার্টিতে মোনা বলে এতদিন ভিন্সকে বাবা ছাড়াই বড় করেছি, তারপর লু ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করায় ভেবেছিলাম ভিন্স তার বাবাকে ফিরে পাবে, কিন্তু ও যে আমাকে ডিভোর্স দিতে চায়। সে নাকি অন্য একটা মেয়েকে এখন ভালোবাসে, আবার আমার ছেলেটা অসহায় হয়ে যাবে। এসব শুনে পার্টির সবাই ইয়ানকে অনেক খারাপ ভাবতে শুরু করে। সবাই কানাঘুষা করতে থাকে, বুলি করতে থাকে। আর ঠিক তখনই হানা বাচ্চাদেরকে নিয়ে এসে বলে সে সবকিছুই মিথ্যা বলছে। তাকে দেখে মোনা বলে তুমি ঠিক কিভাবে আছো? তুমি কি ভুলভাল কথা বলছো নাকি ঠিক কথা বলছো? তুমি কি নিজের সেন্সে আছো? হানা বলে লুনা মিসেস লুকে খুঁজে পেয়েছিল, তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য সরি। তারপর ইয়েনকে বলে লুনা আর থিও তোমার বায়োলজিক্যাল বাচ্চা। মোনা বলে ওর কথায় বিশ্বাস করো না, ভিন্স তোমার আসল ছেলে, ওর সন্তানরা বাস্টার্ড ছাড়ার কিছুই না। হানা তখন তাকে একটা চড় মেরে বলে আমার বাচ্চাদের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। মোনা বলে তুমি যাই করো তাতে সত্যিটা একদমই পাল্টে যাবে না যে ভিন্স ইয়েনের ছেলে। তখন মিসেস লু এসে বলে তাই নাকি? তারপর মোনাকে আরও একটা চড় মেরে বলে ভিন্স লু ফ্যামিলির সন্তান না। মোনা বলে মা এসব কি বলছেন আপনি? ডিএনএ টেস্ট তো করা হয়েছিল। মিসেস লু বলে তোমার করা ডিএনএ টেস্টের রিপোর্টটা ফেক, আসলটা আমার কাছে আছে। রিপোর্ট দেখে ইয়েন বলে থিও আর লুনা তাহলে সত্যিই আমার সন্তান, তুমি তাহলে 7 বছর আগের সেই মেয়েটি। মনা তখন জেট পেন্ডেন্টটি দেখিয়ে বলে এটা তুমি আমার জন্য রেখে গিয়েছিলে, এটা তো নকল নয়। মিসেস লু তখন হানার মাকে নিয়ে এসে বলে আসল সত্যটা বলুন। তাদের মা সব সত্যি স্বীকার করে নেয়। মিসেস লু বলে মোনাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা। ইয়েন তখন জিজ্ঞেস করে হানা তুমি এসব আগে থেকেই জানতে তাই না? সত্যি করে বলো তো আমাকে, কেন এমন করলে আমার সাথে? কেন এতদিন আমাকে বলনি? কেন এতদিন আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করলে? হানা তখন খুবই মন খারাপ করে ফেলে আর বলে আমি আপনাকে চিঠি লিখেছিলাম, কিন্তু আপনি সেটা দেখেননি। ইয়েন বলে আই এম সরি হানা। তারপর হানাকে হাঁটু গেড়ে প্রপোজ করে বলে হানা তোমার সাথে সময় কাটানোর পর রিয়েলাইজ করেছি শুধু তোমাকেই বউ হিসেবে মানতে পারবো। সত্যি এই কয়েকটা দিন আমি তোমাকে অনেক মিস করেছি। সত্যিকারের ভালোবাসা কাকে বলে, কি হয় সেটা আমি তোমাকে দেখেই বুঝেছি। আমাকে বিয়ে করবে তুমি? থিও আর লুনা বলে ইয়েস বলো মা, ইয়েস বলো। একবার সুযোগ চলে গেলে আর কখনো সেটা নাও আসতে পারে। হানা তখন একটুও না ভেবে হ্যাঁ বলে দেয়। এরপরে সিন শিফট হয়। নেক্সট সিনে দেখানো হয় হানা আর ইয়েন একসাথে অনেকটা সময় কাটিয়েছে। হানা এখন আবার প্রেগনেন্ট হয়েছে। থিও লুনা আর ভিন্স সবাইকে সে একসাথে মানুষ করেছে। এ থেকে বোঝা যায় ঠিক তখনই তাদের বিয়ে হয়ে গেছে। ইয়েন বলে হানা তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছে আজকে। একটু পরেই সাও হুয়াই হেঁটে তাদের কাছে চলে আসে। তাকে সুস্থ দেখে হানা অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে প্রচণ্ড রকম খুশি হয়ে যায়। সাও হুয়াই বলে ইয়েন এক্সপার্ট ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করেছে, সে সারা জীবন ইয়েনের প্রতি কৃতজ্ঞ থাকবে। সেই সাথে সে হানাকেও ধন্যবাদ দেয় ইয়েনকে এত সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। দুজনের প্রতি সে প্রচণ্ডভাবে ধন্যবাদ প্রকাশ করে। ইয়েন তখন জিজ্ঞেস করে তোমার কি আর কোনো রিগ্রেট আছে? জবাবে হানা ইয়েনকে জড়িয়ে ধরে আর বলে কেন রিগ্রেট থাকবে? তোমাকে পেয়েছি, সবকিছু ঠিক হয়ে গেছে। একটা জীবনে এর থেকে আর বেশি কি চাইতে পারি আমি? আমার কোনো রিগ্রেট নেই, বরং যা আছে সবকিছু শান্তি, ভালোবাসা আর পরিশ্রমের ফল। আর এভাবেই একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।